নমস্কার, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনা পর্বে থাকছে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের ভেরিফিকেশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অধ্যায় চলছে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তার যে এনুমারেশন ফর্ম পূরণ পদ্ধতি, সেই ফর্ম পূরণ পদ্ধতি অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে তুলে ধরেছি বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী। অর্থাৎ এক একজন ব্যক্তির সিচুয়েশন এক এক রকম। কারোর নাম হয়তো 2002-এর ভোটার লিস্টে ছিল, কারোর নাম ছিল না। তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বয়সের ব্যক্তিরা কিভাবে ফর্মটাকে ফিল আপ করবেন, এনুমারেশন ফর্ম, সেই ফর্ম ফিল আপের বিষয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের অনুরোধ করব যে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে এনুমারেশন ফর্ম পূরণ পদ্ধতি নিয়ে আপনার আর কোনো জিজ্ঞাসা থাকবে না আশা করি। তো চলুন দেখে নেওয়া যাক এনুমারেশন ফর্ম পূরণ পদ্ধতি। তো দেখুন, আমরা দেখে নিচ্ছি এনুমারেশন ফর্ম, অর্থাৎ অ্যানেক্সার 3। অ্যানেক্সার 3-তে কি দেখাচ্ছে? প্রথমেই আসছে নেম অফ বিএলও, অর্থাৎ যে বিএলও আপনার বাড়িতে যাচ্ছেন তার নাম আর তার কন্ট্যাক্ট নাম্বার থাকছে। আপনি দেখে নিলেন আপনার বিএলওর নাম, কন্ট্যাক্ট নাম্বার। এরপরে দেখুন পরপর 5টি বক্স থাকছে। প্রথম ঘরটিতে থাকছে আপনার বর্তমান 2025 সালের আপনি যেখানকার ভোটার সেই অনুযায়ী তথ্য থাকছে, অর্থাৎ আপনার নাম থাকছে প্রথমেই। তারপর থাকছে আপনার বর্তমান এপিক নাম্বার, অর্থাৎ ভোটার আইডেন্টিটি কার্ডের নম্বর। তারপরে থাকছে আপনার অ্যাড্রেস। এরপরের ঘরে চলে আসুন, যেখানে দেখাচ্ছে আপনার সিরিয়াল নাম্বার, অর্থাৎ যে পার্টে বর্তমানে আপনি বসবাস করছেন সেই পার্টের সিরিয়াল নাম্বার। তারপর হচ্ছে পার্ট নাম্বার, অর্থাৎ যে পার্টে আপনি ভোট দেন এখন সেই পার্ট। তারপরে থাকছে আপনার এসি এবং পিসি নেম। এসি হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম বা বিধানসভার নাম। তারপরে থাকছে আপনার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নেম, অর্থাৎ আপনার লোকসভা কেন্দ্রের নাম। আর তার নিচে থাকছে স্টেট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। তার পরের ঘরে গিয়ে থাকছে একটা কিউআর কোড। এই কিউআর কোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আপনি যে এই ফর্মটি ফিল আপ করছেন, এই ফর্মের যাবতীয় তথ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা ডিজিটালাইজড হবে এবং ইলেকশন কমিশনের ওয়েবসাইটে উঠবে। সুতরাং এই টোটাল তথ্যটা ইউনিকভাবে আপনার জন্যই সংরক্ষিত রাখার জন্য এই কিউআর কোডের ব্যবস্থা হয়েছে। সুতরাং আপনি তথ্যগুলোকে সঠিকভাবে দেবেন, যেটা আপনার পূর্বের তথ্যের সঙ্গে যেন মিলে যায়। পরের ঘরে আসছে আপনার ওল্ড এপিকের ফটোটা, অর্থাৎ যে এপিকটা আপনার এখনো পর্যন্ত রয়েছে সেই এপিকে আপনার যে ছবিটি আছে সেই ছবিটি এখানে দেখতে পাবেন, অর্থাৎ আপনার ভোটার কার্ডের ছবিটি এখানে দেখাবে, শেষ যে ছবি আছে। তারপরের ঘরটি, অর্থাৎ 5 নম্বর যে ঘরটি দেখাচ্ছি, দেখুন এই ঘরটি কিন্তু খালি থাকবে, এখানে কোনো ছবি থাকবে না। এইখানে আপনি আপনার বর্তমান যে পাসপোর্ট মাপের একটা ছবি এখানে দেবেন, পাসপোর্ট সাইজের একটা ছবি এইখানটাতে দিতে হবে, কালার ছবি দেবেন অবশ্যই, আঠা দিয়ে এখানে লাগিয়ে দেবেন। তাহলে প্রথম পর্যায়ের কাজ গেল আপনার আঠা দিয়ে আপনার একটা ছবি লাগানো পাসপোর্ট সাইজের। চলে আসুন দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে দেখুন দেখাচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটাকে কিভাবে দেখানো হয়েছে? ডিডি স্ল্যাশ দিয়ে এমএম, তারপরে ওয়াই 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 ওয়াই, অর্থাৎ ধরে নিন কারোর জন্ম তারিখ 1977 সালের 12ই মে, সেক্ষেত্রে ডিডি হচ্ছে প্রথম দুটো দিন, যেটা হচ্ছে 12-1-2 দেওয়া হয়েছে, মান্থ দেখানো হয়েছে 05 দিয়ে, এবং 1977 অর্থাৎ ওয়াই 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 ওয়াই, এই 4টে দিয়ে বছরটা দেখানো হচ্ছে। অর্থাৎ টোটাল 8টা ঘর এইভাবে আপনাদের যে জন্ম তারিখ থাকবে, যার যেমন জন্ম তারিখ থাকবে তিনি এই ফরম্যাটেই লিখে নেবেন। আশা করি এটা বোঝাতে পারলাম। নেক্সট আসুন আধার নাম্বার। আধার নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে তাদের আধার নাম্বার এইখানে সঠিকভাবে পরিষ্কারভাবে লিখবেন এবং সঙ্গে আধার কার্ডের জেরক্স দেবেন। আমি এখানে দেখিয়েছি কিভাবে আধার নাম্বারটা লেখা হবে, ঠিক যেভাবে আধার কার্ডের নাম্বার আমরা লিখি কোনো অ্যাপ্লিকেশনে লিখবেন। কারণ এখানে বলে রাখি যে সুপ্রিম কোর্টে অনেকবার আবেদন হয়েছে আধারকে মান্যতা দেওয়ার। যদিও আধার নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই 11টি নথির সঙ্গে 12 নম্বর নথি হিসাবে আধার কার্ডকে পরিচয়ের প্রমাণ হিসাবে কিন্তু গ্রহণ করা হচ্ছে। সুতরাং আধার কার্ড কিন্তু আমাদের নাম্বার দেওয়াটা জরুরি। নেক্সট আসছি মোবাইল নাম্বার। এখানে যে মোবাইল নাম্বারটি আপনি দেবেন সেটি অবশ্যই আপনার ভোটার কার্ডের সঙ্গে যেটা লিঙ্কেজ করা আছে যে মোবাইল নাম্বার সেইটা দেবেন।
যদি কারণ না থাকে, ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্কেজ নাও থাকে, তাহলে তার যে মোবাইল নাম্বারটা বর্তমানে চালু আছে সেই নাম্বারটি দেবেন, কারণ এই নাম্বারটিতেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যাবতীয় ইনফরমেশন আপনার মোবাইলে যাবে। নেক্সট আসি ফাদার বা গার্জিয়ান নেম, অর্থাৎ আপনার বাবা অথবা আপনার কোনো গার্জিয়ানের নাম যদি দেন তাহলে সেটা ডান দিকের যে ঘরটি আছে এই বক্সে নামটি লিখবেন। যদি আপনার বাবার নাম লেখেন তাহলে গার্জিয়ানের জায়গাটা পেন থ্রু করে দেবেন, আর যদি বাবার নাম না লিখে অন্য কোনো গার্জিয়ানের নাম লেখেন তাহলে সেক্ষেত্রে ফাদার নেমটা আপনি এইভাবে পেন থ্রু করে দিলেন। পরের লাইনে দেখুন লেখা রয়েছে ফাদার্স অর গার্জিয়ানস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, অর্থাৎ আপনি আপনার বাবার নাম তো দিলেন, যদি তার এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বারটা এখানে উল্লেখ করবেন, যদি না থাকে তাহলে দিতে হবে না। ঠিক একইভাবে পরের লাইনে আসুন, এখানে আপনার মায়ের নাম হবে, আপনার মায়ের পুরো নামটি এখানে লিখবেন। তারপরের লাইনে মাদার্স নেম, মাদার্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি মায়ের ভোটার আইডেন্টিটি কার্ড থাকে তাহলে সেই ভোটার আইডেন্টিটি কার্ডের নাম্বারটা এখানে উল্লেখ করবেন। এর পরের লাইনে আসছি স্পাউসেস নেম, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট তিনি যদি বিবাহিত বা বিবাহিতা হন তাহলে তার স্ত্রী বা তার স্বামীর নাম এখানে লিখবেন। যদি তিনি অবিবাহিতা হন বা অবিবাহিত হন সেক্ষেত্রে লিখবেন NA, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল। বাস। ঠিক একইভাবে তার পরের লাইনে দেখুন স্পাউসের এপিক নাম্বার চাইছে, যদি স্পাউস থাকে তাহলে তার এপিক নাম্বার দিলেন, না থাকলে এখানে নট অ্যাপ্লিকেবল। আর যদি দেখা যাচ্ছে আপনার স্বামী বা স্ত্রী রয়েছেন কিন্তু তার এপিক নাম্বার নেই, সেক্ষেত্রেও আপনারা এখানটাতে ফাঁকা রাখবেন, নেই বা নো লিখে দেবেন। এই গেল আমাদের একজন ভোটার যার বাড়িতে প্রত্যেকের জন্যই এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে, তাহলে এই এনুমারেশন ফর্মের দ্বিতীয় পার্ট, যেখানে আপনার সমস্ত তথ্য আপনি সঠিকভাবে ভরে দিলেন। এইবার আসুন আমরা নিচের পার্টে আসি। দেখুন নিচে একই রকমভাবে দুটো বক্স রাখা হয়েছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। তো দুটো বক্সের দুরকম কাজ। আমি প্রথমে বাঁ দিকের বক্সটা নিয়ে কথা বলছি। কেন বাঁ দিকের বক্সটা নিয়ে কথা বলছি? কারণ আমি যে লোকটিকে নিয়ে এখন আলোচনা করছি তাকে আমি দেখিয়েছি যে তার বয়স 1977 সালে তার জন্ম। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই ব্যক্তির 2002-এর ভোটার লিস্টে নাম আছে। এইটা ধরে নিয়ে আমরা 2002-এর ভোটার লিস্টে তার যে ডিটেলস আছে ওই ব্যক্তির, সেই ডিটেলসটা এখানে ভরবো। দেখুন উপরে লেখা রয়েছে ডিটেলস অফ ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট SIR, অর্থাৎ শেষবার SIR যখন হয়েছিল তার যে ডিটেলসটা ছিল। দেখুন এখানে আমি বেশি সময় নিচ্ছি না, আমি দেখিয়ে দিচ্ছি যে নামটা আমরা আগে নিয়েছিলাম সেই ব্যক্তির নাম, অর্থাৎ AXXP দিয়ে পাল একজনকে নিয়েছিলাম, তার নামটা মানে এই ব্যক্তির নামটি এইখানে আসবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম এখানে আসবে। তার এপিক নাম্বার কি হিসাবে না 2002-এর ভোটার তালিকায় তার যে এপিক নাম্বার ছিল সেই নাম্বার হিসাবে আসবে। এখানে আমি আর একটা জিনিস দেখাই, দেখুন এইখানে কিন্তু আপনি যখন এপিক নাম্বার লিখেছেন তখন আপনার বর্তমান এপিক নাম্বার লিখেছেন, কিন্তু আজ থেকে 23 বছর আগে এপিক নাম্বারের প্যাটার্নটা অন্য ছিল। সেক্ষেত্রে হয়তো হতেই পারে যে আপনার এপিক নাম্বারটা এরকম WB দিয়ে ছিল, তো আপনি সেই পুরনো এপিক নাম্বারটা এইখানটাতে উল্লেখ করবেন। এবার আপনার মনে হতে পারে যে আপনার পুরনো এপিক নাম্বার মনে নেই, আপনি জানেন না, ভুলে গেছেন। সেক্ষেত্রে আপনাকে বলে রাখি যে 2002 সালের ভোটার লিস্ট ইলেকশন কমিশন চিফ ইলেকটোরাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল এর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এই নিয়ে আমার একটি আলাদা ভিডিও আছে, আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেখানে গিয়ে পরিষ্কার দেখে নিতে পারেন যে 2002-এর ভোটার তালিকা আপনারা কিভাবে ডাউনলোড করবেন। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের চিফ ইলেকশন অফিসারের ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, যে লিঙ্কে গিয়ে আপনি যদি বার করতে চান আপনার ভোটার লিস্ট, তাহলে দেখবেন যে যখনই ঢুকবেন সেখানে আপনি কতগুলো ডিস্ট্রিক্ট দেখতে পাবেন। ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকলে আপনি আপনার বিধানসভাগুলো দেখতে পাবেন। বিধানসভার মধ্যে ঢুকলে আপনি আপনার যে পার্টে আপনার সেই সময় বাড়ি ছিল সেই আশপাশের পার্টগুলোকে যদি একটু ভালো করে দেখে নেন তাহলে কোনো একটা পার্টে কিন্তু আপনার নাম পাবেন। এর বিষয়ে ডিটেলস ভিডিও কিন্তু আমার আই বাটনে রয়েছে, আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এখানে আর বেশি কথা বললাম না। এরপর এলেন আপনার রিলেটিভ নেম, অর্থাৎ রিলেটিভ নেমের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ এখানে বাবার নামই লেখেন। আমি সেখানে এইখানে দেখানোর সুবিধার্থে আমি বাবার নামটাই দিয়েছি।
যদি অন্য কারোর নাম দিতে চান কেউ দিতে পারেন। তার সঙ্গে আপনার রিলেশনশিপ কি আছে, আপনি বর্তমানে এই 2002-এ কোন ডিস্ট্রিক্টে ছিলেন সেই ডিস্ট্রিক্টের নাম, কোন স্টেটে ছিলেন সেই স্টেটের নাম, আপনি কোন এসিতে ছিলেন অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম, এবং 2002 সালের অনুসারে সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বার কত ছিল, পার্ট নাম্বার কত ছিল, আর সিরিয়াল নাম্বার কত ছিল, এই পরপর 3টি ঘরে ভরে দেবেন। এখানে কিন্তু হতেই পারে এরকম যে আপনার বাড়ি হয়তো একই জায়গায় আছে, অর্থাৎ 2002 সালে আপনি যেখানে বসবাস করতেন আজকে 2025 সালে আপনি একই জায়গায় বসবাস করছেন, কিন্তু আপনার বিধানসভা ক্ষেত্রের নাম পরিবর্তন হয়ে যেতে পারে, নাম্বার পরিবর্তন হয়ে যেতে পারে। সেটা কিন্তু কোনো রকম অসুবিধার কোনো কারণ নেই। তৎকালীন সময়ে অর্থাৎ 2002 সালে সেই বিধানসভা ক্ষেত্রের যা নাম ছিল বা যা নাম্বার ছিল, এই ক্ষেত্রে এখানে কিন্তু বাঁদিকের বক্সে সেটাই উল্লেখ করবেন। আর পার্ট সিরিয়াল নম্বর তো চেঞ্জ হবেই, এটা নিয়ে কোনো কথাই না, সুতরাং তখনকার ওই পার্ট সিরিয়াল নম্বর এখানে দিতে হবে। তাহলে এই গেল আমাদের প্রথম অবস্থা, অর্থাৎ যে অবস্থায় একজন মানুষ যার 2002-এর ভোটার লিস্টেও নাম আছে এবং বর্তমান ভোটার লিস্টেও নাম আছে, তিনি এইখানে তার ডিটেলসটা দিলেন। এবার আমি দেখাবো এমন একজন মানুষ যার দেখা যাচ্ছে 2002-এর ভোটার লিস্টে নাম নেই, বা তার জন্মই হয়েছে এমন একটা সময়ে যখন 2002-এর ভোটার লিস্ট যখন বেরোচ্ছে তার বয়স 18 বছর হয়নি। তো সেক্ষেত্রে আমরা ধরে নেব যে দেখা যাচ্ছে যে তার বয়স হয়তো 1997-এ তার জন্ম হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এই ব্যক্তি যার জন্ম হলো 1997-এ, সেই ব্যক্তির বাবা বা মায়ের নাম আমরা দেখব 2002 ভোটার লিস্টে আছে কিনা। সেই ক্ষেত্রে দেখুন এই ডান দিকের বক্সটা, অর্থাৎ যেখানে লেখা রয়েছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ এইখানে যে রিলেটিভের নাম আমরা বাদিকে উল্লেখ করেছিলাম, সেই রিলেটিভ যদি কেউ থাকে সেই রিলেটিভের ডিটেলসটা, অর্থাৎ যদি এক্ষেত্রে কারোর বাবা থাকেন বাবা, মা থাকলে মা, যদি থাকে কাকা বা দাদা, এই রকম ধরনের। কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু কোথাও বলে দেননি যে কোনো একজন ইলেক্টরের বাবা মায়ের নামই থাকতে হবে বা তার ঠাকুরদা বা ঠাকুরমার নামই থাকতে হবে। যার সঙ্গে আপনি সম্পর্কিত ব্লাড রিলেশনে রয়েছেন এবং যেখানে আপনার লিঙ্কেজটা আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন, এই রকম কোনো রিলেটিভ হলেই কিন্তু আপনি তার নাম এখানে দিতে পারবেন। সুতরাং আপনার বাবা মার নাম যদি 2002-এর ভোটার লিস্টে নাও থাকে, অন্য কোনো রিলেটিভের নাম আপনি এখানে আরামসে দিতে পারবেন, এবং সেই অনুযায়ী তার এপিক নাম্বার যা আছে সেই সময় তার যে এপিক নাম্বার ছিল, অর্থাৎ আমি দেখুন আবার দেখিয়েছি সেই পুরনো ফরম্যাটে একটা এপিক নাম্বার এখানে আপনি উল্লেখ করলেন, তারপর সেই রিলেটিভের যে নাম রয়েছে তার যে বাবার নাম, তার বাবার নাম দিলেন, তার রিলেশনশিপ দিলেন, তিনি সেই সময় যে ডিস্ট্রিক্টে ছিলেন। এরকম হতে বাধ্য নয় যে আপনি বর্তমানে যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন আপনার রিলেটিভকে সেই ডিস্ট্রিক্টেরই বা সেই বিধানসভারই হতে হবে, আপনার রিলেশনের যিনি আছেন তাকে সেখানকারেরই ইলেক্টর হতে হবে, এমন কোনো কথা নেই। সুতরাং পশ্চিমবঙ্গের মধ্যে যদি অন্য কোনো ডিস্ট্রিক্টেও তিনি থেকে থাকেন তাহলে তার নামও এখানে আপনারা ভালোভাবেই দিতে পারেন। সুতরাং এটা কেউ খেয়াল রাখবেন যে পশ্চিমবঙ্গের মধ্যে বা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যেও যদি আপনার কোনো রিলেটিভ থেকে থাকেন যার 2002-এর ভোটার লিস্টে সেই রাজ্যে নাম ছিল, তার ডিটেলসটাও এখানে কিন্তু উল্লেখ করতে পারেন। সেক্ষেত্রে স্টেটের নামটাও পরিবর্তন হয়ে যাবে। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেখিয়েছি, যে স্টেটে থাকবে আপনারা সেই নামটা দিতে পারেন। এইবার আসলো তার একইভাবে বিধানসভা ক্ষেত্রের নাম, একইভাবে সেই ভদ্রলোকের কোন এসি নাম্বার যেখানে ছিলেন তার পার্ট নাম্বার এবং তার সিরিয়াল নাম্বার। এই গেল মোটামুটি আমাদের ফর্ম ফিল আপ পদ্ধতি। এবার একটু নিচে নেমে আসুন, দেখুন এই ফর্মটা ফিল আপ করবার পর আপনাকে 3টে পয়েন্ট দেওয়া হয়েছে, যেখানে আপনার কাছ থেকে একটা ডিক্লারেশন নিয়ে নেওয়া হচ্ছে যে আপনি যা যা তথ্য দিলেন আপনি সঠিকভাবে দিলেন এবং আপনার নাম অন্য কোনো বিধানসভা ক্ষেত্রে নেই। এক্ষেত্রে আপনি নিজেই ডিক্লারেশন দিচ্ছেন যে আপনার এই একটা জায়গাতেই নাম আছে। এবং দেওয়ার পরে আপনি নিচে দেখুন রয়েছে সিগনেচার অর লেফট থাম্ব ইমপ্রেশন অফ ইলেক্টর, অর্থাৎ হয় আপনি সই করবেন, নতুবা যারা সই করতে পারবেন না সেক্ষেত্রে তারা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন। এছাড়া দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে কোনো সদস্য বাড়িতে নেই, তিনি কর্মসূত্রে বাইরে রয়েছেন, বাইরে থাকেন, তার ক্ষেত্রে এই ফর্মটা কিন্তু ফিল আপ করা যাবে, অর্থাৎ অফলাইনেও ফর্ম ফিল আপ করা যাবে। যদি অনলাইনে করতে চান সেই অনলাইনের ফর্ম ফিল আপ পদ্ধতি এখনও শুরু হয়নি, যখনই শুরু হবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে অনলাইন ফর্ম ফিল আপ পদ্ধতিটা দেখিয়ে দেব। কিন্তু বর্তমানে 4 তারিখ থেকে যেটা শুরু হতে চলেছে, অর্থাৎ অফলাইনেও কিন্তু আপনারা বাড়ির যে সদস্য বাড়িতে নেই
তার ফর্মটা ফিল আপ করে দিয়ে তার হয়ে সইটা করে দিয়ে রিলেশনশিপটা লিখতে পারেন। দেখুন লাস্ট লাইনটাতে লেখা রয়েছে, এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট, অর্থাৎ বাড়ির অন্য কোনো অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার যিনিও ইলেক্টর তিনি কিন্তু তার হয়ে সই করে দিয়ে ব্র্যাকেটে রিলেশনশিপটা দিয়ে দিতে পারেন। এই টোটাল ফর্মটি ফিল আপ হওয়ার পর যে বিএলও আপনার গেছেন আপনার বাড়িতে ফর্মটি দিয়ে, তার একটা আন্ডারটেকিং এখানে লাগছে, অর্থাৎ তিনি ডিক্লেয়ার করছেন যে তিনি এই সমস্ত তথ্য সঠিকভাবে দেখেছেন এবং তিনি এই সমস্ত তথ্যের সঙ্গে একমত। এখানে তিনি তার সিগনেচার করবেন এবং স্ট্যাম্প দেবেন। এইভাবে ফর্মটি সম্পূর্ণ পূরণ হবে। এইবার এই যে ফর্মের দুটো কপি তৈরি হবে, এই ফর্মের দুটো কপির একটি বিএলও সাহেব বা বিএলও ম্যাডাম নিয়ে আসবেন আর একটি থাকবে আপনার কাছে। এই ফর্মের উপর ভিত্তি করেই তৈরি হবে আপনার খসড়া ভোটার তালিকা এবং তারপরেই আপনার সেখান থেকে আসবে চূড়ান্ত ভোটার তালিকা। সুতরাং এই ছিল আমাদের আজকের বিষয়, যেটা আমরা দেখানোর চেষ্টা করলাম যে এনুমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করা যাবে। আশা করি এই ফর্ম ফিল আপ পদ্ধতিটি আপনাদের কাজে আসবে। যদি আপনাদের এই ফর্ম ফিল আপ পদ্ধতিটি ভালো লাগে বা ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের পরিচিত বন্ধুবান্ধবের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনার মতামত জানান ভিডিওটি আপনার কেমন লাগলো। এবং যদি এছাড়াও কোনো জিজ্ঞাসা থাকে এই এসআইআর রিলেটেড ব্যাপারে, সেক্ষেত্রেও প্রশ্ন করতে পারেন, কারণ আমরা এই বিষয়ে পরপর অনেকগুলো ভিডিও নিয়ে এসেছি বা নিয়ে আসতে চলেছি, যেগুলো আপনাদের প্রত্যেকটা পর্যায়ে কাজে আসবে। সুতরাং আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সকলে ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।